হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সামনে সেন্টেন্সের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। গতকালকে আর্টিকেলসের ক্লাস শেষ হয়েছে। সেন্টেন্স অনেক বড় একটা টার্ম। সেন্টেন্সের মধ্যে যখন আমরা আলোচনা করব তখন প্রথমে সেন্টেন্সের পুরো বেসমেন্ট নিয়ে আলোচনা হবে। তারপরে হচ্ছে সেন্টেন্স কত প্রকার, এটা কোন কোন প্যাটার্নে ভাগ হয়, অর্থগত দিক থেকে যে ভাগটা আসে, গঠনগত দিক থেকে যে ভাগগুলো আসে, এই ভাগগুলো নিয়ে আলোচনা হবে। এরপরে হচ্ছে একটা বাক্যে একটা ভার্ব কতগুলা প্যাটার্নে থাকতে পারে, একটা বাক্যে একটা ভার্ব কতগুলা ফর্মে থাকতে পারে, এটাও বোঝার বিষয় আছে। কারণ যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব তখন অনেকগুলা নিয়মে তোমরা দেখবা যে বাক্যে ইনফিনিটিভ থাকলে এই হবে, বাক্যে জিরান্ড থাকলে এই হবে, বাক্যে ভার্বাল নাউন থাকলে এই হবে। তো তোমরা যদি নাই জানো জিরান্ড, ইনফিনিটিভ, ভার্বাল নাউন এই বিষয়গুলো কি, আসলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই বিষয়গুলো সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে তখন তোমাদের কাছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আর মজার হবে না, আনন্দদায়ক হবে না। কারণ তোমরা তো ইনফিনিটিভ বুঝবা না, তোমরা তো জিরান্ড, ভার্বাল নাউন, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এই বিষয়গুলো বুঝবা না। তো এই বিষয়গুলো যদি তোমরা না বোঝো তখন তোমাদের কাছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর তখন মজা লাগবে না। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র বিষয়টা যে এরকমই তা না, এই সেন্টেন্সের মধ্যেই তোমাদের আলোচনা থাকবে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্যের কিছু অংশ দেয়া থাকবে, তার বাকি অংশ তোমাদের সম্পূর্ণ করতে হবে, এটা একটা বিষয় থাকবে। একটা বাক্য এক ধরনের বাক্যে থাকবে, তাকে অন্যরকম বাক্যে রূপান্তর করতে হবে, এরকম প্রশ্ন থাকবে। মানে আমার বোঝানোর মধ্যে ওই বিষয়গুলো থাকবে। এরপর হচ্ছে ট্যাগ কোশ্চেন, যেটা ট্যাগ কোশ্চেনটা থাকবে। ভয়েস চেঞ্জের যে আলোচনা, ভয়েস চেঞ্জটা থাকবে। সেন্টেন্সের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে সেন্টেন্স সম্পর্কে যদি ভালো ধারণা না হয় তাহলে ন্যারেশন কিন্তু তোমাদের ভালোভাবে তোমরা বুঝতে পারবে না। এই জন্য সেন্টেন্স সম্পর্কে তোমাদের খুবই ভালো ধারণা থাকতে হবে, ন্যারেশন সম্পর্কে তোমাদের ভালো জ্ঞান যদি অর্জন করতে হয় সেক্ষেত্রে। তো আজকে প্রথম ক্লাস সেন্টেন্সের, এখানে আলোচনা আজকে হবে শুধুমাত্র হচ্ছে ইন্ট্রোডাক্টরি, অর্থাৎ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, সেন্টেন্সকে কোন কোন দিক থেকে ভাগ করা হয়েছে, এবং সেই ভাগগুলা বাক্যে যখন থাকবে, মানে আমরা যখন কোনো প্যাসেজ পড়ব বা কোনো প্রশ্ন পড়ব তখন কোনো বাক্য দেখলে যেন আমরা বুঝতে পারি যেটা কোন প্রকার বাক্য আছে, এই চেনা বা ধরার নিয়মগুলা নিয়েই হচ্ছে আজকের ক্লাসটা থাকবে। তো আজকে আর বেশি দেরি না করে চলো আমরা মূল আলোচনায় যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখো একটা স্লাইড দেখতে পাচ্ছ। স্লাইডে প্রথমে আছে হচ্ছে সেন্টেন্সেস, অর্থাৎ বাক্য। এখন বাক্য বলতে আসলে আমরা কি বুঝি? বাক্য বলতে আমরা বুঝি কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে সেটাই হচ্ছে একটা বাক্য। কতগুলো শব্দ যখন মনের ভাব প্রকাশ করে পাশাপাশি বসে তখন সেটাই হচ্ছে বাক্য। যদি একটু গুছিয়ে বলতে চাই তাহলে বিষয়টা এরকম যে সাবজেক্ট ও ভার্ব সংবলিত একগুচ্ছ শব্দ একত্রিত হয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ইংরেজি বাক্যের গঠনটা কিভাবে হয়? ইংরেজি বাক্যের গঠনে প্রথমে সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব থাকে, এরপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে, মানে এক্সট্রা বাকি যা কিছু থাকে সব। টেন্সের ক্লাসে তোমাদেরকে বোঝানো হয়েছিল যে ইংরেজি বাক্যের প্যাটার্নগুলো কেমন হয়, বাক্যে সাবজেক্ট অবজেক্ট চেনার নিয়মটা কী থাকে, বাক্যে মূল ক্রিয়াকে কীভাবে ধরতে হয়, এই বিষয়গুলো টেন্সের ক্লাসে বোঝানো হয়েছিল। তো দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য আর্থ ইজ রাউন্ড। এখানে একটা বাক্যের একটা সাবজেক্ট আছে এবং কতগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করছে যে পৃথিবীটা গোলাকার, দ্য আর্থ ইজ রাউন্ড। আচ্ছা, এবার আমরা নিচের চার্ট, যেটা এই চার্টটাতে তোমরা দেখতে পাচ্ছ যে বাক্যকে দুইটা দিক থেকে ভাগ করা হয়। একটা হচ্ছে অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার, আরেকটা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার। দেখো দেওয়া আছে অর্থগত দিক থেকে বাক্য 5 প্রকার, আর গঠনগত দিক থেকে হচ্ছে বাক্য 3 প্রকার। তো অর্থগত দিক থেকে বাক্য যে 5 প্রকার এগুলো কি কি? অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে? বর্ণনা বা বিবৃতিমূলক।
এটা হ্যাঁ বোধকও হইতে পারে, না বোধকও হইতে পারে। এরপরে 2 নম্বরে আছে ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্ন বা জিজ্ঞাসামূলক। 3 নম্বরে আছে ইম্পারেটিভ, অর্থাৎ আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধমূলক। এরপরে আছে অপটেটিভ, অর্থাৎ আশীর্বাদ বা অভিশাপমূলক। আর অর্থগত দিক থেকে বাক্যের একদম শেষ প্রকারে রয়েছে এক্সক্লামেটরি, অর্থাৎ বিস্ময় বা অবাক সূচক। এটা হলো অর্থগত দিক থেকে বাক্য 5 প্রকার, অর্থাৎ অ্যাসার্টিভ বর্ণনা বা বিবৃতি, ইন্টারোগেটিভ প্রশ্ন বা জিজ্ঞাসা, ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধমূলক, আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধমূলক, অপটেটিভ আশীর্বাদ বা অভিশাপমূলক, এক্সক্লামেটরি বিস্ময় বা অবাকমূলক। ঠিক তার পাশের টেবিলে দেখো দেওয়া আছে গঠনগত দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। গঠনগত দিক থেকে সেন্টেন্স বা বাক্য কত প্রকার? 3 প্রকার, অর্থাৎ সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য, আর সবশেষে আছে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স জটিল বা মিশ্র বাক্য। তাহলে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার, সিম্পল বা সরল বাক্য, কম্পাউন্ড যৌগিক বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বা মিশ্র বাক্য। তাহলে অর্থগত দিক থেকে বাক্য 5 প্রকার, গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার। অর্থগত দিক থেকে বাক্য যে 5 প্রকার, এই 5 প্রকার বাক্য তোমাদের প্যাসেজে বা হচ্ছে প্রশ্নে যখন থাকবে এটা আগে তোমাদেরকে চিনতে হবে। কারণ ধরো তোমাকে একটা প্রশ্নে বলল যে বাক্যটা ইম্পারেটিভ করো, যে কোনো একটা বাক্য তোমাকে দিয়ে বলল যে বাক্যটা তুমি ইম্পারেটিভ করো বা তুমি ইন্টারোগেটিভ করো। এখন প্রশ্নে দেওয়া যে বাক্যটা আছে ওই বাক্যটা কোন প্যাটার্নে আছে এইটাই যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি এটা ট্রান্সফার করবা কিভাবে? এই জন্য তোমাকে আগে অর্থগত দিক থেকে বাক্য যে 5 প্রকার, এই 5 প্রকার বাক্য আগে তোমাকে চিনতে হবে বা বুঝতে হবে। মানে বাক্য দেখলেই বুঝতে পারবা যে এটা অ্যাসার্টিভ আছে, এটা ইন্টারোগেটিভ আছে, এটা অপটেটিভ আছে, এটা এক্সক্লামেটরি আছে। এটা একইভাবে বাক্য যদি গঠনগত দিক থেকে প্যাটার্নে থাকে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সেক্ষেত্রেও তো তোমাকে আগে বুঝতে হবে। ধরো বাক্যটা দেওয়া আছে কমপ্লেক্স সেন্টেন্স, তোমাকে বললো যে এটা কম্পাউন্ড সেন্টেন্স করো। এখন তুমি এটা করবা কিভাবে যদি তুমি চিনতেই না পারো? এই জন্য আগে তোমাদের এই অর্থগত দিক থেকে এবং গঠনগত দিক থেকে বাক্যগুলো চিনতে হবে। তা প্রথম যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে অর্থগত দিক থেকে যে 5 প্রকার সেন্টেন্স আছে এই 5 প্রকার সেন্টেন্স তুমি চিনবা কিভাবে। প্রথমে দেওয়া আছে 1 নম্বরে অ্যাসার্টিভ। প্রথমে দেওয়া আছে অ্যাসার্টিভ বর্ণনা বা বিবৃতিমূলক। এইটা সম্পর্কে আমি আগে আলোচনা করব না, এইটা আলোচনা করব একদম শেষে। এটা আলোচনা করব এই অর্থগত দিক থেকে বাক্য যে 5 প্রকার এর বাকি 4টা আগে আলোচনা করব, তারপরে আবার হচ্ছে 1 নম্বর এসে একদম শেষে আলোচনা করে দেব। তো আমরা 2 নম্বরটা আগে দেখি। দেখো স্লাইডে তোমরা 2 নম্বরটা দেখতে পাচ্ছ, ইন্টারোগেটিভ। এই ইন্টারোগেটিভটা কি করবে? প্রশ্ন বা জিজ্ঞাসামূলক বাক্য এটা। তো এই বাক্যতে কি করা হয়? এই জাতীয় বাক্যে কোনো কিছু জানতে চাওয়া হয়। নর্মালি এই জাতীয় বাক্যে কোনো কিছু জানতে চাওয়া হয় বা জিজ্ঞাসা করা হয়। তা বাক্যটা তুমি চিনবা কিভাবে? দেখো এই জাতীয় বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন থাকবে, অর্থাৎ এই বাক্যের শেষে সবসময় প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে। দেখো যে টোকাগুলো দেওয়া হচ্ছে এই টোকাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি পরীক্ষার হলে বা প্রশ্নে চিনবা কিভাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি চিনতে পারবা ওই বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে এবং বাক্যটিতে কোনো কিছু জানতে চাওয়া হবে বা জিজ্ঞাসা করা হবে। দেখো উদাহরণ দেওয়া আছে, হাউ ডিড সোহেল হেল্প ইউ। হাউ ডিড সোহেল হেল্প ইউ। এই বাক্যটাতে আমি যে তোমাদের চেনার যে উপায় বলেছি, দেখো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং বাক্যের যে সাবজেক্ট সোহেল, এই সোহেলের আগে দেখো অক্সিলারি ভার্ব ডিড আছে। হাউ ডিড সোহেল হেল্প ইউ, অর্থাৎ সোহেল তোমাকে কিভাবে সাহায্য করেছিল। 2 নম্বর বাক্যটাতে দেখো, ডোন্ট ইউ নো হাউ টু সুইম। তুমি কি জানো না যে কিভাবে সাঁতার কাটতে হয়? দেখো এই বাক্যটাতে তোমরা ধরবা কিভাবে যে এটা প্রশ্নবোধক বাক্য আছে। এই বাক্যের শেষে দেখো তোমার নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আছে এবং বাক্যের সাবজেক্ট যে ইউ, এই ইউ এর আগে দেখো অক্সিলারি ভার্ব ডোন্ট আছে। ডু তার নেগেটিভ ফর্ম ডোন্ট আছে। সুতরাং প্রশ্নবোধক বাক্য আমরা চিনব হচ্ছে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন থাকবে এবং বাক্যের সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো
এর পরের যে স্লাইডটা আসছে স্ক্রিনে, স্লাইডটাতে তোমরা দেখতে পাচ্ছ এরপরে আছে হচ্ছে ইম্পারেটিভ। একটা কথা খেয়াল রেখো, আমি কিন্তু অ্যাসার্টিভ সম্পর্কে তোমাদের আলোচনা করি নাই এখনও, ওইটা করব, এই এক্সক্লামেটরি আলোচনা করব, তারপরে আমরা আবার হচ্ছে অ্যাসার্টিভ নিয়ে আলোচনা করব। তো ইম্পারেটিভ বাক্য কি করে? ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধমূলক বাক্য। ইম্পারেটিভ বাক্যের মাধ্যমে সাধারণত আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ এগুলো করা হয় এই জাতীয় বাক্যে। তো এই প্রকার বাক্যগুলো তোমরা পরীক্ষার হলে চিনবা কীভাবে বা প্রশ্নে চিনবা কীভাবে? এই প্রকার বাক্যে সেকেন্ড পারসন ইউ সবসময় উজ্জ থাকবে, অর্থাৎ বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে না। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কখনো সাবজেক্ট থাকবে না, তবে যে সাবজেক্টটা উজ্জ থাকবে সেটা কিন্তু সেকেন্ড পারসন ইউ উজ্জ থাকবে সবসময়। আচ্ছা, যদি বাক্যে সেকেন্ড পারসন না থেকে থাকে, সেখানে যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকে, তবে সেই প্রকার বাক্যগুলা লেট দিয়ে শুরু হবে, অর্থাৎ লেটের পরে সাবজেক্টের প্যাসিভ ফর্ম বসবে। দুইটা জিনিস কিন্তু বোঝানো হইল ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ এই বিষয়গুলো আসবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে না, যে সাবজেক্টটা উজ্জ থাকবে সেটা সবসময় সেকেন্ড পারসন ইউ থাকবে। আর যদি বাক্য কোনো কারণে ফার্স্ট এবং থার্ড পারসন দিয়ে করা হয়, স্টার্ট করা হয়, তাহলে সেখানে লেট দিয়ে শুরু হবে এবং লেটের পরে ওই যে পারসনটা, ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের যে ফর্মটা, ওই ফর্মের প্যাসিভ ফর্মটা বসবে। দেখো নিচে এক্সাম্পলে দেওয়া আছে, প্রথমটা যেটা বলছে নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই, এখানে বাক্যটার অর্থ কী দাঁড়াচ্ছে? কখনো মিথ্যা বলো না। কিন্তু যদি এখানে তোমরা একটা সাবজেক্ট দেখো উজ্জ আছে, তুমি কখনো মিথ্যা বলো না, এখানে ইউ শব্দটা উজ্জ আছে, ইউ কিন্তু এখানে ব্যবহার করতে হয়নি সেকেন্ড পারসন। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, এটা কাদেরকে বলা যেতে পারে? সাধারণত সেকেন্ড পারসনকেই এটা বলা যেতে পারে। তুমি কখনো মিথ্যা বলো না, এখানে তুমি শব্দটা উজ্জ আছে। একইভাবে দ্বিতীয় বাক্যটাতে দেখো বলা হয়েছে, যদি বাক্যে থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের ব্যবহার আসে, সেক্ষেত্রে থার্ড পারসন এবং ফার্স্ট পারসন আগে বসে না, আগে লেট দিয়ে শুরু হয় এবং ওই লেটের পরে থার্ড পারসন বা ফার্স্ট পারসনের যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়। যেমন দেখো, লেটস হ্যাভ এ কাপ অফ টি, লেটস হ্যাভ এ কাপ অফ টি, এখানে লেটের পরে এই যে অ্যাপোস্ট্রফ এস দিয়ে, মানে কমা দিয়ে যে এসটা আছে, এখানে ইউএস আস, অর্থাৎ লেট আস হ্যাভ এ কাপ অফ টি, অর্থাৎ আমাদের এক কাপ চা খাওয়া উচিত, আমাদের এক কাপ চা খাওয়া উচিত। এইখানে আস আছে হচ্ছে উই, আস, আওয়ার। উই হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, তার প্যাসিভ ফর্ম হচ্ছে আস, আর একদম পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। তো এখানে উইয়ের প্যাসিভ ফর্ম হচ্ছে আস। আমি যেটা বলেছিলাম যে ফার্স্ট পারসন এবং হচ্ছে থার্ড পারসন, তা উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, উইয়ের প্যাসিভ ফর্ম হচ্ছে আস, তাহলে লেট আস, অর্থাৎ লেটস হ্যাভ এ কাপ অফ টি। বোঝা গেছে নিশ্চয়ই। 3 নম্বরে দেখো অপটেটিভ। অপটেটিভ বাক্যটা হচ্ছে আশীর্বাদ বা অভিশাপমূলক, অর্থাৎ এই বাক্যটাতে সবসময় আশীর্বাদ বা অভিশাপমূলক কথা বলা হয়, অর্থাৎ এই বাক্যে কামনা, বাসনা, আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়। কিন্তু তুমি এই বাক্যটা যদি পরীক্ষার হলে বা প্রশ্নে যদি থাকে, তুমি চিনবা কিভাবে? এই বাক্য সর্বদা মে দিয়ে শুরু হয়, এই বাক্য সর্বদা মে দিয়ে শুরু হয়। এখন যখনই তোমাকে বলা হবে যে অপটেটিভ বাক্য মে দিয়ে শুরু হবে, তখনই তোমার মনে একটা প্রশ্ন এসে দাঁড়াবে যে ইন্টারোগেটিভ প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও তো স্যার বলেছিল যে বাক্যের শুরুতে অক্সিলারি ভাব থাকে, অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলারি ভাব থাকে। তা যেহেতু অপটেটিভ বাক্যে মে দিয়ে শুরু হয়েছে, তাহলে এই অপটেটিভ বাক্যটা কি আসলে এটা অপটেটিভ হবে না ইন্টারোগেটিভ হবে? তখন কিন্তু তোমার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হবে। কনফিউশন আসলে সৃষ্টি হবে না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অপটেটিভ বাক্য অক্সিলারি ভার্ব মে দিয়ে শুরু হইলেও অপটেটিভ বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন থাকে না। কিন্তু ইন্টারোগেটিভ বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব থাকে সাবজেক্টের আগে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে প্রশ্নবোধক বাক্যে। কিন্তু আমি যেটা বুঝাচ্ছি এখন অপটেটিভ বাক্য, এই অপটেটিভ বাক্য সর্বদা মে দিয়ে শুরু হবে, কিন্তু বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, তাহলে সেটা অপটেটিভ অর্থাৎ আশীর্বাদ বা অভিশাপমূলক বাক্য হবে। যেমন দেখো প্রথম এক্সাম্পলটাতে বলছে, দেখো বাক্যটা ইউ অর্থাৎ সাবজেক্টের আগে মে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, কিন্তু বাক্যের শেষে কিন্তু কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই, যার কারণে এটা আশীর্বাদমূলক বাক্য। যেমন মে ইউ লিভ লং, অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও বা তুমি লম্বা সময় ধরে তুমি বাঁচো। মে ইউ লিভ লং, এটা কিন্তু একটা কামনা বা একটা আকাঙ্ক্ষা, মানে একটা প্রার্থনা করা হয়েছে আর কি, আশীর্বাদ টাইপের। একইভাবে 2 নম্বর বাক্যটাতে দেখো একটা অভিশাপমূলক বাক্য করা হয়েছে, মে আল্লাহ ডিস্ট্রয় দেম,
অর্থাৎ আল্লাহ তাদের ধ্বংস করে দেখ, আল্লাহ তাদের ধ্বংস করে দেখ। এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে আল্লাহ। দেখো আল্লাহর আগে মে দিয়ে শুরু হয়েছে, কিন্তু বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, সুতরাং এটা হচ্ছে আশীর্বাদ বা অভিশাপমূলক বাক্য, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স না, যেহেতু বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন নাই। দেখো সব শেষে স্লাইডে যেটা আছে এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময় বা অবাকসূচক বাক্য। এ জাতীয় বাক্য দ্বারা মনের কোনো তীব্র অনুভূতি বা আকস্মিক কোনো আবেগ প্রকাশ করা হয়। সংজ্ঞা তো সংজ্ঞার জায়গায় আছে, কিন্তু তোমাদেরকে তো আসলে বাক্যে বুঝতে হবে যেটা কোন প্রকার সেন্টেন্সে আছে, অর্থগত দিক থেকে বাক্যটা প্রশ্নে বা পরীক্ষার হলে কোন ধাঁচে আছে এটা তোমাদেরকে বুঝতে হবে। চেনার জন্য সবথেকে সহজ টোটকা হচ্ছে এই বাক্যে নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ বাক্যে সবসময় বিস্ময়বোধক চিহ্ন থাকবে। এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার সবথেকে সহজ প্রক্রিয়া হচ্ছে বাক্যে নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়বোধক চিহ্ন থাকবে। দেখো উদাহরণে দেওয়া আছে হাউ বিউটিফুল দ্য চাইল্ড ইজ, অর্থাৎ বাচ্চাটি কি সুন্দর। হাউ বিউটিফুল দ্য চাইল্ড ইজ, হাউ বিউটিফুল দ্য চাইল্ড ইজ অর্থাৎ বাচ্চাটি কি সুন্দর। বাক্যের শেষে দেখো বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। একইভাবে 2 নম্বর এক্সাম্পলটাতে দেখতে পাচ্ছ হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা আমরা খেলায় জিতেছি, আমরা খেলায় জিতেছি। এখানে হুররের পরে দেখো বিস্ময়বোধক চিহ্ন দেওয়া হয়েছে। পুরো এই যে 4 রকম বাক্য নিয়ে আলোচনা করলাম অর্থগত দিক থেকে, শুধুমাত্র অ্যাসার্টিভটা বাদ রেখেছি। এই অর্থগত দিক থেকে 4 প্রকার বাক্য যে আলোচনা করেছি এই বিষয়ে আরেকবার তোমাদেরকে রিক্যাপ করে দেই। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য, এটাতে সবসময় প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয়, এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, নোট অফ ইন্টারোগেশন থাকে। এই বাক্য সর্বদা সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে। এটা ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার বা ধরার নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় আদেশ, উপদেশ, অনুরোধ এই টাইপের থাকে। এই বাক্যে সাবজেক্ট উজ্জ্ব থাকে, সেকেন্ড পারসন সাবজেক্ট উজ্জ্ব থাকে। আর বাক্যে যদি ফার্স্ট পারসন থার্ড পারসনের সাথে কোনো সংস্পর্শতা থাকে সেই ক্ষেত্রে ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয় লেটের পরে। লেটের পরে ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের প্যাসিভ ফর্মটা ব্যবহার করা হয়। যেমন উই থাকলে আস, আই থাকলে মি, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, এই টাইপের আর কি। একইভাবে 4 নম্বর যেটা অপটেটিভ আশীর্বাদ বা অভিশাপমূলক বাক্য ছিল, এই জাতীয় বাক্যে সবসময় আশীর্বাদ বা অভিশাপ বা কামনা, বাসনা, আকাঙ্ক্ষা এই টাইপের বিষয় প্রকাশ করা হয়। এই বাক্য সর্বদা মে দিয়ে শুরু হয়। যখন বাক্যটা মে দিয়ে শুরু হবে তখন তোমাদের মনে সন্দেহ দেখা দিবে যে মে দিয়ে যদি শুরু হয় তাহলে বাক্যটা তো ইন্টারোগেটিভ হওয়ার কথা, যেহেতু বাক্যে সাবজেক্টের আগেই হচ্ছে মে আছে, অক্সিলারি ভার্ব মে আছে। কিন্তু অপটেটিভ বাক্যে মে দিয়ে শুরু হইলেও বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। আর একেবারে শেষে যেটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা হচ্ছে বিস্ময় বা অবাক সূচক থাকবে। এই জাতীয় বাক্য দ্বারা মনের সাধারণত অনুভূতি, তীব্র অনুভূতি, আকস্মিক আবেগ প্রকাশ করা হয়। এই বাক্য চেনার সবথেকে সহজ নিয়ম হচ্ছে বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন থাকবে। যেমন হাউ বিউটিফুল দ্য চাইল্ড ইজ অর্থাৎ বাচ্চাটি কি সুন্দর। হুররে উই হ্যাভ ওন দ্য গেম। আজকে অর্থগত দিক থেকে এই যে বাক্যগুলো বুঝাইলাম এগুলোই সুন্দরভাবে বাসায় তোমরা পড়ে আসবা, প্র্যাকটিস করে আসবা। আগামীকালকে গঠনগত দিক থেকে বাক্য যে 3 প্রকার, ওই 3 প্রকার বাক্য তোমরা কিভাবে চিনবা, ধরবা বা বুঝবা সেই বিষয় হচ্ছে আলোচনা করব। তো এখানে একটা বিষয় যেটা একদম প্রথম যে স্লাইডে আমরা অ্যাসার্টিভ কিন্তু আলোচনা করি নাই, অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি নাই। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করে দিই। এই যে 4 প্রকার যে আলোচনা করলাম, ইন্টারোগেটিভ বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, সাবজেক্টের আগে হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। আচ্ছা, অর্থগত দিক থেকে বাক্য যে 5 প্রকার যে চেনার যে নিয়ম, এটা বোঝানোর শুরুতেই বলা হয়েছিল যে আগে আমরা এই অ্যাসার্টিভটা বাদ দিয়ে বাকি 4টা বুঝবো। তো বাকি যে 4টা ছিল এই 4টা তো আলোচনা হয়ে গেছে। এই 4টা বাদ দিয়ে বাকি যে ধরনের বিষয়গুলো থাকবে সব বিষয়গুলোই হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের মধ্যে পড়বে। অ্যাসার্টিভ বাক্য নর্মালি হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক। এই বাক্য অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধকও হইতে পারে, নেগেটিভ না বোধকও হইতে পারে। ঠিক আছে, এ জাতীয় বাক্যে সাধারণত বর্ণনা, বক্তব্য, তথ্য এগুলো প্রকাশ করা হয়, কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। যেমন দ্য সিচুয়েশন ইজ নট গুড, নলেজ ইজ পাওয়ার, এই টাইপের বিষয়গুলো আর কি, মানে একদম বিবৃতিমূলক, বর্ণনা বা বিবৃতিমূলক। অর্থাৎ আমরা যে 4 প্রকার আলোচনা করলাম, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে, থাকলে সেটা ইন্টারোগেটিভ। ইম্পারেটিভ হচ্ছে
বাক্যের শুরুতে সাবজেক্ট, সেকেন্ড পারসন ইউ উজ্জ থাকবে অথবা লেট দিয়ে শুরু হবে। যখন লেট দিয়ে শুরু হবে তখন ওখানে ফার্স্ট পারসন বা থার্ড পারসনের প্যাসিভ ফর্মটা বসবে। অপটেটিভ বাক্য সর্বদা মে দিয়ে শুরু হবে, কিন্তু বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে না। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা, এটার শেষে হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন বসবে। এই 4 প্রকার বাদে বাকি যে এক প্রকার থাকবে ওইটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স আর বিশেষভাবে ধরা বা বোঝার কিছু নাই। তো আজকে এই পর্যন্তই থাকুক। আগামীকালকে ক্লাসে আমরা গঠনগত দিক থেকে যে বাক্য 3 প্রকার, সেই গঠনগত দিক থেকে 3 প্রকার বাক্য আমরা চেনার কৌশলগুলো তোমাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।